আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পির ইন্তেকাল। বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। উত্তাপহীন খেলায় দর্শক শূন্য গ্যালারি। সিলেট নগরীতে দিন দুপুরে ডাকাতি, লুটকৃত স্বর্ণালঙ্কার ও অস্ত্রসহ র্যাবের হাতে আটক 7। অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের বিরুদ্ধে অ্যাকশনে সিসিক, গভীর রাতে 7 ট্রাক আটক। সিলেটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ শ্রমিক খুন। কোম্পানিগঞ্জের দলাই নদীতে পরিবেশ বিদ্বেষী 17টি মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরীর বাড়িতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলন মেলা, অংশ নেন নৈশভোজে। বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, খালেদা জিয়ার মুক্তির দাবি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। এর আগে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে এমপি হিসাবে দায়িত্ব পালন করেন। বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান নিল রাজশাহী। সিলেটে বিপিএল শুরু হলেও ছিল না কোনো ক্রিকেট উত্তাপ, গ্যালারি ছিল দর্শক শূন্য। সিলেটের মাঠে এমন দৃশ্য আর আগে কখনো দেখা যায়নি। বৃহস্পতিবার বেলা 1:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালস ও রংপুর রেঞ্জার্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএল সিলেট পর্ব। উদ্বোধনী দিন মাঠে মিলেনি কাঙ্ক্ষিত দর্শকদের দেখা, গ্যালারিতে নেই দর্শক উন্মাদনা। বিপিএলের আরও 2টি আসর হয়েছে সিলেটে। ওই সময়ে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট নিয়েছিল ব্যাপক কাড়াকাড়ি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বুধবার যখন টিকিট বিক্রি শুরু হয়, বুথগুলো ছিল অনেকটাই শূন্য। ম্যাচ শুরুর আগেও বুথের সামনের দৃশ্য ছিল একই। এদিকে উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেন রাজশাহীর রবি বুপারা। ছোটো ছোটো ইনিংসে তাকে সঙ্গ দেন আফিফ, মালিক আর লিটন। 29 বলে 3টি 6 আর 4টি 4-এর ঝড় তুলে 50 রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করে রাজশাহী রয়্যালসের স্কোর বোর্ডে উঠে 179 রান। বোলিংয়ে এসে এই রান রংপুর রেঞ্জার্সের জন্য পাহাড় বানিয়ে ফেললেন মোহাম্মদ নেওয়াজ, মালিক আর ইরফান। রংপুর আটকে গেল 149 রানে। 30 রানের ঝলমলে জয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে রাজশাহী। সিলেট নগরীর মীরাবাজারে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় র্যাব লুটকৃত স্বর্ণালঙ্কার সহ 7 জনকে আটক করেছে। বৃহস্পতিবার মীরাবাজার সেবক 9 নম্বর বাসায় এই ঘটনা ঘটে। রিয়াজ বিলা নামের ওই বাসার মালিক আবিদ উদ্দিন নামক এক ব্যবসায়ী। আবিদ উদ্দিনের শ্যালক সাজু আহমদ জানান, বৃহস্পতিবার বেলা 2টার দিকে একদল ডাকাত তার বোনের বাসায় হানা দেয়। খবর পেয়ে বাসায় গেলে ডাকাত দলের সদস্যরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি দেখায়। কৌশলে তিনি বাসা থেকে বের হয়ে এসে র্যাবকে খবর দেন। পরে র্যাব এসে বাসার ভেতর থেকে 7 জনকে আটক করে। র্যাব 9-এর মিডিয়া অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে তারা মীরাবাজারের ওই বাসায় যান। সেখান থেকে 7 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপগান সদৃশ বস্তু ও একটি ব্যাগের ভেতর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, নগরীর বারুদখানার আব্দুল মালিক ফয়জু নামের এক ব্যক্তির বাসার মালিকানা নিয়ে আবিদ উদ্দিনের বিরোধ রয়েছে। বাসার মালিকানা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মালিকানা বিরোধ নিয়ে আব্দুল মালিক ফয়জুর ছেলে গুড্ডুর নেতৃত্বে ডাকাতির এই ঘটনা ঘটেছে। দেশে যে অনেক 40-50 জন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় ঢুকছে।
তো আমি আসছি, এসে দেখছি পুরো 40-50 জন ছেলে আমার বাগনাকে বোনকে বাইরে রেখে ওরা কান্নাকাটি করতেছে। তখন আমি এসে জিজ্ঞেস করছি যে কি কি হয়েছে, কি প্রবলেম। আমাদের বলে যে তুই কে? আমি বলছি আমার বোন, এটা আমার বাসা। যে আপনাদের প্রবলেম কি? বলে এই বাসা নিয়ে মামলা চলতেছে না, এইটা সেইটা। বলে যে আমি বললাম ওইটা তো কোর্টে আছে, ওইটা আপনার এই কোর্ট শেষ করবে বা যেটাই হোক, এটা আমি জানি না। আপনারা কেন এই বন্দুক টন্দুক নিয়ে আমাকে কেন করতেছেন? পরে বলতেছে না, ডাকাতির উদ্দেশ্যে আসছি, তোদেরকে মাইরা ফেলবো। পরে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে, আমার মোবাইলও রেখে দিতে চাইছিল। পরে আমার বোন বলছে যে ওরে কিছু করো না, ওরে কিছু করো না। তখন আমি চিন্তা করছি যে আমি যদি এখান থেকে সেফে বের হয়ে যাই, পরে গিয়ে আমি আমার অ্যাকশন নিতে পারবো। পরে গিয়ে আমি র্যাবকে ফোন দিছি, পুলিশকে ফোন দিছি। ওরা আলহামদুলিল্লাহ সাথে সাথে আসছে, হাতে নাতে দৌড়ছে, অনেকগুলারে অনেক কিছু আলামত জব্দ করছে। আমাদের বাসার সোনার টাকা পয়সা ওরা নিয়ে গেছে। তো এখন র্যাব ধরে নিয়ে গেছে, আমি একটু পর যাবো। সিলেট নগরীতে চলাচলকারী অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিটি কর্পোরেশন। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর মীরের ময়দান থেকে 60টি ট্রাক আটক করে নগর ভবনে নিয়ে আসেন মেয়র আরিফুল হক চৌধুরী। অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের কারণে নগরীর রাস্তা দ্রুত নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন মেয়র। এরকম অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাত 12টার দিকে নগরীর মীরের ময়দান পয়েন্টে অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক রাস্তায় দেবে যায়। খবর পেয়ে ছুটে যান মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পরে ওই রাস্তা দিয়ে আসা আরও 6টি ট্রাক আটক করেন মেয়র। পরে ট্রাকগুলো নগর ভবনে নিয়ে আসা হয়। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পাথরবাহী ট্রাকগুলো শাহপরান ও কুমারগাঁও ব্রিজ হয়ে সিলেট ঢাকা মহাসড়কে গিয়ে ওঠার কথা, কিন্তু টুল ফাঁকি দেওয়ার জন্য তারা নগরীর ভেতর দিয়ে এসে শাহজালাল সেতু ব্যবহার করেছে। অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের কারণে বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যাচ্ছে, ফলে সিটি কর্পোরেশন বাধ্য হয়ে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক আটক করেছে। এক একটা গাড়ি 20 টন 15 টন ট্রাক নিয়ে আমার নয়া রাস্তা ভেঙে গর্ত করে ফেলছে। তারপরে এদিকে তারা টুল ফাঁকি দেওয়ার জন্য তারা এখন সব রাস্তা দিয়ে, রাস্তার ক্যাপাসিটি নাই আমার 5 টন বা 10 টন হাইয়ার চলবে। এখানে 20 টন 30 টন 40 টন মাল নিয়ে যদি এত বড় গাড়ি চলে, আমি রাস্তা দেখিয়ে দিতে পারবো না। দুদিন পরে আপনারাও বলবেন নয়া রাস্তা হইলো 6 মাসের মধ্যে রাস্তা ভেঙে গেল কেন। কাজে আমি এই গাড়ি আটকাইছি, আমি কালকে ডিসি ট্রাফিক সহ আইন এবং যারা এটা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। সিলেটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে তাকে খুন করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশেম গ্রামের নূর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আঞ্জবুল্লাহ ওই গ্রামের বাসিন্দা, পেশায় তিনি দিনমজুর। গত কয়দিন আগে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আহমদ আলীর জমিতে ধানের চারা রোপণ করতে যান আঞ্জব উল্লাহ সহ কয়েকজন শ্রমিক, কিন্তু জমিতে পানি বেশি থাকায় শ্রমিকরা ধান রোপণ না করে ফিরে আসেন। এ নিয়ে আহমদ মেম্বারের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এই বিরোধ সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নূর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে আহমদ মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঞ্জব উল্লাহর পেটে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান। সিলেটের কোম্পানিগঞ্জে পরিবেশ বিধ্বংসী 17টি মেশিনসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে ধলাই নদীতে অভিযান চালিয়ে মেশিনগুলো ধ্বংস করা হয়। পুড়িয়ে ধ্বংস করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে 17টি লিস্টার মেশিন, 1000 ফুট পাইপ, 12টি নৌকা ও মাটির নিচ থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিসপত্র। ধলাই নদীর ব্রিজের পার্শ্ববর্তী খোলাবাড়ি গ্রামের একটি প্রভাবশালী চক্র ধলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে অভিযান হলেও বন্ধ করা যায়নি অবৈধভাবে পাথর উত্তোলন। সর্বশেষ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন অভিযান চালায়। এরকম অভিযান আরও চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরীর ফেঞ্চুগঞ্জস্থ বাড়ি পরিণত হয়েছিল সর্বস্তরের মানুষের মিলন মেলায়। ব্যতিক্রমী এ আয়োজনে রাতের খাবারে অংশ নেন দলমত নির্বিশেষে ফেঞ্চুগঞ্জের কয়েক হাজার মানুষ।
বুধবার রাতে ফেঞ্চুগঞ্জের নূরপুরস্থ গ্রামের বাড়িতে ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার লোকজনকে নিমন্ত্রণ জানান এমপি মাহমুদুস সামাদ চৌধুরী। তার নিমন্ত্রণে সাড়া দিয়ে কয়েক হাজার লোক জমায়েত হন বাড়িতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বাড়ি। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এমপি সামাদের এই নৈশভোজে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে একটি হোটেলে আয়োজন করা হয়েছিল কেক কাটা ও আলোচনা সভা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হোসেন সুহেল জানান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শিব্বির আহমদ ও শুয়েব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি ইলিয়াস কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক GM আজম, আবু বকর সিদ্দিকী বাবু, ছাত্রদল নেতা মুহিব আহমদ, এনাম আহমদ চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে দেশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সময় বক্তারা কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়াও অনুষ্ঠিত হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।